আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নূতন ভাষা। নমস্কার, নিউজের আমাদের একটা আলাপচারিতায় আপনাদের সবাইকে স্বাগত। আসলে আমরা কি চাই? সুস্থ থাকি, সবল থাকি। আর সুস্থ সবল থাকতে হলে কি করতে লাগবে? নিজের স্বাস্থ্যের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে। সে খাওয়া দাওয়া বলুন, ঘুম বলুন, আর বেশি করে জল খাওয়া বলুন, বা শরীর চর্চা বলুন। তার সাথে কিন্তু আমরা চিকিৎসকের পরামর্শ যদি নেই, তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারবো, সবল থাকতে পারবো। এবার আজকের যে আলোচ্য বিষয় সেটা হলো পার্কিনসন। এবার পার্কিনসনটা কি, এটা নিয়ে কথা হবে, নার্ভ নিয়ে কথা হবে, মেরুদণ্ড নিয়ে কথা হবে। ঠিক আছে, এবার আমাদের স্টুডিওতে রয়েছেন, দূর থেকে এসছেন আমাদের শহরে, আমরা কিন্তু পেয়ে সত্যি খুব খুশি। তিনি হলেন ডক্টর ক্রিস্টোফার। আপনাকে স্বাগত আমাদের নিউজ নামের পর্দায়। নমস্কার। আবার বাদিকে রয়েছে ডক্টর ইন্দ্রনীল চক্রবর্তী। আপনাকেও স্বাগত আমাদের স্টুডিওতে। নমস্কার। এবার প্রথমে যেটা আমি জানতে চাইবো, আমি ডক্টর ক্রিস্টোফারের কাছে যাব, যে পার্কিনসন এটা আসলে কি? পার্কিনসন্স এটা ব্রেইনের প্রবলেম, নার্ভের সমস্যা। মানে একটা কেমিক্যাল ব্রেইন ভিতরে কম আছে। সো কি হবে, এটা মানে পেশেন্ট খুব স্লো দাঁড়াতে পারছে, হাঁটতে পারছে, হাত পায়ে কাঁপে, মেমরি প্রবলেম হবে, রিজিডিটি হবে। সো এই জিনিসটা ফার্স্ট, এটা very common problem. এটা mainly বয়সের জন্য। You're more than 60, 70, এটা a very common problem. The first treatment, এটা মেডিসিন লাগবে, ওষুধ খেলে ভালো হয়ে যাবে, অনেকটা সুস্থ যাবে। কিন্তু একটু পেশেন্ট যদি খুব কষ্ট আছে, তখন অপারেশন হবে ট্রেমারের জন্য। বাট ফার্স্ট আমার ওষুধ লিখে দেবো, তারপর অনেকটা সুস্থ হয়ে যাবে। আচ্ছা, পার্কিনসনে আসলে কি কি সমস্যা দেখা দেয় প্রথমে? মানে আমরা কি করে বুঝবো যে এই সমস্যাটাই হচ্ছে? ফার্স্ট পেশেন্ট দেখলে, লোক দেখলে মুখে কিছু হাসি করবে না, বলা অনেক কম করবে, তারপর আস্তে আস্তে চালাতে পারবে, হাঁটতে পারবে, হতে পারে মাঝে মাঝে পড়ে যায়, যখন একটা গ্লাস নেবে হাত কাঁপে, এরকম কিছু। এটা early symptoms and signs of Parkinson's. এই সময়টা যদি ওষুধ তাড়াতাড়ি স্টার্ট করবে, অনেকটা চান্স অনেকটা ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। আচ্ছা, এবার যাবো ডক্টর ইন্দ্রনীল চক্রবর্তীর কাছে। ডক্টর চক্রবর্তী, এই যে পার্কিনসন, এটা আসলে মানে কি কি ধরনের প্রতিরোধ করতে লাগবে, বা কি কি ধরনের ওষুধ খেতে লাগবে, বা এই যে অপারেশন বললেন ডক্টর ক্রিস্টোফার, যে বললেন, এটা কোন পর্যায়ে গিয়ে অপারেশনটা করতে লাগে? এখানে যেটা বলনীয়, মানে সব থেকে বেশি বলা, সেটা হলো পার্কিনসন বিভিন্ন টাইপের হয়। একটা যেটা বয়সজনিত কারণের জন্য স্যার বললেন, যেটা বয়সজনিত কারণের জন্য ব্রেন শুকিয়ে যাচ্ছে, যে কেমিক্যাল একটা থাকে, সেইটা কেমিক্যালটা বডি থেকে লুপ্ত হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদেরকে তখন ওষুধ খেয়ে সেটাকে আবার যথাস্থানে যতটা সম্ভব হয় ফেরত আনা। এবার পারসিস্টেন্টলি যদি দেখা যায় কি আসছে না, তখন আমাদের বিশেষ ধরনের সার্জারি হয়। যখন দেখা যায় পার্কিনসনের ওষুধগুলো খেয়েও কাজ হচ্ছে না, বা অত্যাধিক মাত্রায় খাওয়া হচ্ছে, যেখানে আমাদের সাইড এফেক্ট করছে, এফেক্টের থেকে বেশি সাইড এফেক্ট, তখন আমাদের ডিপ ব্রেন স্টিমুলেটিং সার্জারি বলে, যেখানে আমরা স্পেশাল ইলেকট্রোডস বসিয়ে দিই, সেটা এমআরআই সিটি গাইডেড। সেটা বসালে যে জায়গা থেকে এগুলো উৎপন্ন হওয়ার কথা, সেগুলোকে আমরা বাইরে থেকে কন্ট্রোল করতে পারি। সেগুলো যেরমভাবে আমাদের পেসমেকার বসানো হয়, সেরকমই ব্রেনের একটা পেসমেকার, বাট সেগুলো করলে অনেক সময় তার ইমপ্রুভমেন্ট থাকে। অবশ্যই তার বিভিন্ন রকমের ইন্ডিকেশন আছে, সব বিষয়ে বসলে হবে না। আবার কিছু কিছু ক্ষেত্রে থাকে যেখানে স্ট্রোক হয়, পেশেন্টদের স্ট্রোক হয় কিছু কিছু ক্ষেত্রে, সেখানে রক্ত সরবরাহ বঞ্চিত থাকে ব্রেনের ভাইটাল এরিয়া, সো সেক্ষেত্রেও সেখানে হয়। সেক্ষেত্রে যতটা সম্ভব আমরা ওষুধ দিয়ে সেটাকে ম্যানেজ করি। তো কি ধরনের পার্কিনসন হচ্ছে সেটা দেখে আমরা সেই অনুযায়ী আগের ওষুধের এবং তার ট্রিটমেন্টটা ডিসাইড করে আগেই করি। আপনি যেহেতু এই স্ট্রোকের শব্দটা আনলেন, এই স্ট্রোকে অনেক সময় কি ব্রেনে রক্ত জমাট বেঁধে যায়, তাই তো? এটা মানে কি করে বুঝবে একজন রোগীর সঙ্গে যে পরিবারের লোকেরা আছে, তারা কিভাবে বুঝবে যে ব্লাড ক্লট হয়েছে? তখন রোগীর কি অবস্থা তার থাকবে?
সব থেকে বেশি দেখা যায় যে এটা সাধারণত 2-3 জায়গায় সব থেকে বেশি। একটা হলো কি অতিরিক্ত মাত্রায় প্রেশার রয়েছে, কারো কি কোনো প্রেশারের রোগী অতিরিক্ত মাত্রায়, বা যেটা সর্বত্র ক্ষেত্রে দেখা যায় এখন ওই ইকোস্প্রিন বা রক্ত তরল করার জন্য কোনো ওষুধ আছে, সেইটা অনেকটা বেশি এখন ইউজ হয় বিভিন্ন কারণের জন্য। তো সেগুলোতে অল অফ এ সাডেন কারোর দেখা গেল তিনি অচেতন হয়ে পড়লেন, এক সাইড তার চলছে না, কথা বলা বন্ধ হয়ে গেছে, তখনই বুঝতে হবে যে কোনো রকম কোনো সমস্যা রয়েছে তা, এবং তৎক্ষণাৎ তার মনে হয় ওনাকে হসপিটালে বা নিকটবর্তী কোনো অ্যাটলিস্ট স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া উচিত। এবং তারপরে সব থেকে বেশি মানে প্রাথমিকভাবে যেটা দরকার একটা সিটি স্ক্যান করানো। এবার সিটি স্ক্যানটা অনেক সময় মানে পাওয়া যেতেও পারে, নাও যেতে পারে। ওই জন্য আগেকার দিনে এখন সিটি স্ক্যান থাকতো না, তখন মেনলি ডায়াগনোসিস ক্লিনিক্যালি করতে হবে, মানে পেশেন্টকে দেখে তার ওনার কীরকম সমস্যা রয়েছে ওটা দেখে সেই অনুযায়ী করতে হবে। তো সেগুলো দেখে তার আগে যত তাড়াতাড়ি সম্ভব করতে হয়, কেননা রক্ত মানে ক্ষরণ হোক কিংবা রক্ত বন্ধ হয়ে যাক, একটা গোল্ডেন টাইম বলে, যে টাইমের মধ্যে যদি ইন্টারভেনশন করা হয় মেবি তার রেজাল্ট অনেক ভালো র্যাদার দেন ডিলে। তো ওইটা একটা সাধারণ মানুষকে জাগ্রত থাকতে হবে যে কি কি সমস্যা হচ্ছে, যেগুলো বললাম বিভিন্ন রকমের থাকে, বাট মূলত এইগুলোই মেইন যেগুলো আমরা দেখে থাকি সাধারণত। মানে বয়স বাড়লেই এটা হয় না না, এখন যেটা নিউ সিমটমস রয়েছে, আগে বয়স বাড়লে জিনিসটা অতিরিক্ত ছিল, এখন খুব ইয়াং এজেও হয়, মানে মেইনলি লাইফস্টাইল এখন চেঞ্জ হয়ে গেছে আমাদের, বিভিন্ন রকমের আরও অ্যাডিকশান বলুন বা বিভিন্ন রকম লাইফস্টাইল চেঞ্জ বলুন, সব কিছুতে ইভেন 38, 40, 42, ইভেন 27 বছর বয়সেও এই জিনিসগুলো দেখা গেছে। তো সুতরাং আমাদেরকে সব দিক থেকেই সচেতন থাকতে হবে। এরকম মানে যেগুলো বললাম সেই সিচুয়েশনগুলো কোনোটাই যদি দেখা যায় তৎক্ষণাৎ আমাদেরকে মনে হয় সেগুলো মানে মানে চিকিৎসকের কাছে যাওয়া উচিত। আচ্ছা, আমি আবার ডক্টর ক্রিস্টোফারের কাছে যাচ্ছি। এগুলির কারণ কি, কেন হয় পার্কিনসন? Parkinson's এটা brain degeneration problem. এটা বয়সের জন্য usually এটা because এখন আমরা সবাই জীবন আরো লম্বা long life lead করতে পারবেন, মানে it's a very common problem, and most people over the age of 70 have some Parkinson's symptoms and signs. কিন্তু ওনার ট্রিটমেন্ট এটা খুব mild, ওনার ট্রিটমেন্ট লাগবে না। So এটা not amicum. Maybe it had genetic problem. Nobody's entirely sure can ওরকম হয়. Maybe it a virus problem. সেরকম কিছু আছে. But it are very common. The older you get, and in Western population, খুব common problem. আসলে আজকের যে জেনারেশন, আজকের যে প্রজন্ম রয়েছে, তারা কিন্তু একটু বাইরের খাবারটা ভালোবাসে। রেস্টুরেন্টে খাওয়া বা ফুড, যে স্ট্রিট ফুডগুলো আছে এগুলো খাওয়া, এগুলির কি কোনো মানে প্রভাব পড়ে এই রোগটাতে হওয়ার জন্য? Probably no relation to Parkinson's, but the problem is এখানে যদি বেশি ভালো খাওয়া খায় না, আপনার হয়তো সুগার প্রবলেম হবে, আপনার হাইপারটেনশন প্রবলেম, নুন বেড়ে যাবে, সো এটা খুব কষ্ট হবে। সো কিছু লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। সো হেলথি লাইফস্টাইল লাগবে, ভালো খাওয়া, ব্যায়াম করলে এটা দ্য বেস্ট ট্রিটমেন্ট। আসবো আরও কিছু কোয়েশ্চেন নিয়ে, আপনাদের প্রশ্ন নিয়ে, সহজ সরল প্রশ্ন নিয়ে, যারা আপনারা আছেন আমাদের টিভি স্ক্রিনের সামনে এখন দেখছেন যে দুজন ডক্টরের সঙ্গে আমি কথা বলছি, আর এই বিষয়টা কিন্তু ঘরে ঘরে রয়েছে, যাদের বয়স্ক বাবা রয়েছে, বয়স্ক মা রয়েছে, বা হয়তো বা এই যে ডক্টর ইন্দ্রনীল চক্রবর্তীও বলেছেন যে 38-40 এরকম এজেরও কিন্তু পার্কিনসন হতে পারে, এই রোগটা হতে পারে। আসবো আরও কিছু প্রশ্ন নিয়ে, কিন্তু তার আগে নিয়ে নেবো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকবেন, আমরা কিন্তু আলোচনায় থাকছি।
সকাল শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি অগ্নি শুদ্ধ হলো এ সিঞ্জিনী পরিণীতা নারী তুমি অনুপমা শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। বিরতির আগে কিন্তু ছিলাম যে পার্কিনসনটা কি এবং তার সিমটমটা কি থাকে, রোগীদের কিসের জন্য এটা হয়, এটা কিন্তু আমরা আলোচনায় ছিল, আমরা করছিলাম। এবার আমি ডক্টর ইন্দ্রনীল চক্রবর্তীর কাছে যাব, যে তিনি কিন্তু বলেছিলেন যে পার্কিনসনের অপারেশন হয়, একটা পর্যায়ে গিয়ে একটা স্টেজে গিয়ে অপারেশন হয়। এবার সেই অপারেশনের পরে একটা রোগীর কি কি মানতে হয়, বা কতদিন তিনি কি স্বাভাবিক চলতে পারেন পরে সব কিছু? এই যেটাকে আমরা অপারেশন বলি, এটাকে আমরা বেসিক্যালি আমাদের ডাক্তারি ভাষায় বলি হলো কি মডিউলেশন, ব্রেনকে মডিউলেট করা। মডিউলেট মানে যতটা সম্ভব ব্রেন তার অ্যাক্টিভিটি অ্যাকোয়ার করছে, যাতে এই ড্রাগটাকে সময় লাগে মানে সিনক্রোনাইজ করতে। একটা বডিতে মেশিন বসানো সিনক্রোনাইজ হবে যতটা সম্ভব সিনক্রোনাইজ, সেটা 3 মাস 6 মাস লাগে। আস্তে আস্তে সেটাকে সেট করতে হয়, কোন আউটপুট সেটিংসে গেলে ব্রেনটা অপটিমাল ফাংশন করবে সেটা দেখে উইথ টাইম সেটাকে সেটেল করতে হয়, এবং তাতে অনেকটাই পেশেন্ট রিকভারি করে যায়। প্রচুর পেশেন্ট আছে এখন এই মানে ডিপ ব্রেন স্টিমুলেশনগুলো করা হয়, ডিবিএস, ডিপ ব্রেন সার্জারি যেগুলো করা হয় পার্কিনসনিনে, এবং তাদের অনেকটাই ভালো। মেইনলি যেটা থাকে হলো কি দুটো, একটা হলো মানে কাঁপুনি যেটা, সেটা অনেকটাই চলে যায়। ট্রেমার যেটা আমরা বলি, সেগুলো চলে গেলে অনেকটাই বেটার থাকেন, লেখাতে ঠিকঠাক থাকে, ডে টু ডে অ্যাক্টিভিটিটা বেটার হয়, তার চলা স্পিডটা বেড়ে যেতে পারে। কিছু তো প্রোটেকশন থাকতেই হবে, তার কারণ হলো গিয়ে সেটা একটা ওয়ারিং হচ্ছে। বাট হ্যাঁ, নর্মাল জীবন যেমন সেটা অনেকটাই করবেন, বাট খুব এক্সারভেন্ট লাইফস্টাইল যেগুলো একদম কোনো অ্যাক্টিভিটি, হাই অ্যাক্টিভিটি স্পোর্টস, সেগুলো হয়তো করাতে পারবে না, বাট একদম নর্মাল লাইফস্টাইল একদম লিড করতে পারেন। ডে টু ডে বেশি পরিশ্রম করা যাবে না, নট বেশি পরিশ্রম মানে কোনো ধরুন কোনো রকম কোনো এক্সেসিভ, মানে কেউ ধরুন বাঞ্জি জাম্পিং করছে এরকম না, ওকে গিয়ে সেরকম না হয়, বা হয়তো ফুটবল খেলতে লেগে গেলেন, বা হয়তো এক্সেসিভ জিম করতে শুরু করে গেলেন, সেইগুলো থেকে অ্যাভয়েড। বাট অ্যাবসলিউটলি নর্মাল ডে টু ডে অ্যাক্টিভিটি বা নর্মাল যে লাইফস্টাইল লিড করতে হবে সেগুলোতে কোনো রকম হ্যাম্পার হবে না। নর্মাল ডে টু ডে অ্যাক্টিভিটি করতেই পারবেন, কোনো অসুবিধা হয় না তাতে। খাদ্যাভ্যাসটা কি থাকে? অ্যাবসলিউটলি নর্মাল, কোনো অসুবিধা নেই। নিউরোলজিক্যালি খুব রেয়ারলি যেখানে আমাদের কোনো ফুড রিলেটেড প্রবলেমস থাকে, তো ইনকি পার্কিনসন অপারেশনের পরেও একদম নর্মালি খাওয়া দাওয়া করতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই। আচ্ছা, মানে পুরোপুরি কি উনি সুস্থ হয়ে ওঠেন? অনেকটা, মানে এখানে নিউরোলজিক্যাল হলো কি যতটা সম্ভব কন্ট্রোল করে, মানে ইটস নট কি আমরা এটা অপারেশন করে দিলাম মানে পার্কিনসনের চলে গেল। পার্কিনসনের যতটা সম্ভব কন্ট্রোল করা গেল, ওই বাইরে রিমোট কন্ট্রোল যেরকম আমাদের আগে থাকে, রিমোট কন্ট্রোলের মতো থাকে, যেটা দিয়ে আমরা কন্ট্রোল করি। সেটিংসগুলো চেঞ্জ করতে হয়, সেরকম দেখে দেখে রুগীর কীরকম রিয়াকশন হচ্ছে সেরকম দেখে দেখে ওনাকে সেটিংসগুলো চেঞ্জ করতে হয়। বাট মানে প্রথম ইনিশিয়ালি যেটা যতটা শুনতে যতটা সমস্যাদায়ক রয়েছে, অতটা সমস্যা না, মানে খুব ইজিলি জিনিসটা করা যায় এখানে। আচ্ছা, ত্রিপুরাতে কি এটার ব্যবস্থা আছে? যদি না থাকে ডেফিনেটলি খুব শীঘ্রই সেটা হয়ে উঠবে এখানে, এবং সমস্ত বাদবাকি দেশের সঙ্গে সেগুলো থাকে। মানে বাইরের প্রচুর আমাদের ত্রিপুরাবাসী লোক আছেন যারা করেওছেন এবং তারা ভালোও রয়েছেন এখানে, সো আরও সেগুলোকে প্রসার বাড়বে ডেফিনেটলি। বাট আমাদের একজন ভালো এপিলেপটিওলজি, ভালো পার্কিনসন বা মুভমেন্ট ডিসঅর্ডার স্পেশালিস্ট লাগবেন, যিনি পেশেন্টকে অ্যাসেস করতে পারবেন নিউরোলজিক্যালি যে কতটা আছে। তারপরে এটা একটা টিম ওয়ার্ক, নট কে শুধু অপারেশন করে দিলেন হয়, বাট একজন নিউরোলজিস্ট থাকবেন যিনি ডেডিকেটেডভাবে উনি সেগুলো দেখতে পারবেন। তো একটা সমন্বয় তৈরি করে, টিম তৈরি করে সেটাকে করাটা অনেক বেটার। একদম একদম। আমরা এতক্ষণ কিন্তু পার্কিনসন নিয়ে শুনছিলাম। এবার প্রশ্ন হলো, হয়তো বা কেউ প্রশ্ন করতে পারেন আমাকে যে কেন শুনবো তাদের কথা, এরা কারা? ডক্টর বলেছি, আমি পরিচয় দিয়েছি, কিন্তু তার আগে একটা সেলফ ইন্ট্রোডাকশন বোধ হয় আপনাদের জন্য খুব জরুরি, যার জন্য কিন্তু আজকে নিউজ নাওয়ের স্টুডিওতে তারা রয়েছেন। এই জন্যই আমরা আমন্ত্রণ জানিয়েছি, কারণ তাদের ইন্ট্রোডাকশনটা একটু শুনে নেব। ডক্টর ক্রিস্টোফারকে বলবো যদি আপনি আপনার সেলফ
ইন্ট্রোডাকশনটা দিন, মানে কোথায় পড়াশোনা করেছেন, কোত্থেকে আছে, এসেছেন? Fine. নমস্কার, আমি ক্রিস্টোফার জার, আমি এটা ইংলিশ ট্রেন নিউরোসার্জন। আমি আগে থেকে আমি নিউক্যাসল upon টাইন কাজ করেছিলাম অ্যাজ এ কনসালটেন্ট নিউরোসার্জন। তারপর আমি এখানে এসে গেছি মেবি 10-15 বছর আগে, কলকাতায় এসে গেছি, একটা ইনস্টিটিউট কাজ করছি। এই সময় সব সময় এখানে থাকি। আমার মেইন ইন্টারেস্ট স্পাইনাল সার্জারি, আমি অনেকটা স্পাইন সার্জারি করেছি, and brain surgery. So এটা আমার ইন্টারেস্ট, আমি কলকাতা এসে আমার খুব পছন্দ করি। আমি অনেক ডক্টর শিখে দিচ্ছি, আমি অনেকটা লার্ন করছি, সব অনেকটা কাজ করেছি। তো এখানে কলকাতাটাকে আমার খুব ভালো লাগে। ত্রিপুরাতে কেমন লাগে? ত্রিপুরা আমি খালি 2-3 জায়গা দেখেছি, বাট এটা আমার ভালো লাগছে, কিন্তু এখানে বৃষ্টি পড়ছে, কেন সবসময় বৃষ্টি পড়ছে? এটা সুন্দর ওয়েদার হয়ে আছে এখন, হ্যাঁ। নইলে ভীষণ গরম পড়ে। হ্যাঁ, না সত্যি আমি জোকিং করছিলাম, ত্রিপুরা আমি এটা 4-5 বার এসে গেছি, আমার ভালো লাগছে। আমি অনেক জায়গা দেখেছি, অনেকটা দেখেছি, অনেকটা ঘুরতে করেছি। ত্রিপুরা, আগরতলা আমার ভালো লাগে। অনেকগুলো পর্যটন ক্ষেত্র আছে, বেশ হ্যাঁ, সুন্দর। হ্যাঁ, আমাদের ইতিহাস, ঐতিহ্য এগুলিতে আছে। আচ্ছা, গুরুগম্ভীর কথার মধ্যে একটু যদি মজা না থাকে তাহলে ভালো লাগে না। এবার আমি ডক্টর ইন্দ্রনীল চক্রবর্তীর কে বলবো যে আপনার পরিচয়টা, আপনি কোত্থেকে পড়াশোনা করেছেন, কোথায় আছেন, ত্রিপুরাতে কেন আসা, সবকটা ব্যাপার যদি বলেন। আমার নাম ডক্টর ইন্দ্রনীল চক্রবর্তী। আমার নিউরোসার্জিক্যাল ট্রেনিং আমার হয়েছে বম্বে হসপিটাল অফ মেডিকেল সায়েন্সেস, ওখান থেকে। তো ওটা শেষ করেই আমি চলে আসি হলো গিয়ে আমাদের ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, যেটা কলকাতায় ওয়ান অফ দ্য ডেডিকেটেড ইউনি স্পেশালিটি হসপিটাল, জাস্ট লাইক নিমহ্যান্স মডেলে, যেখানে আমাদের ডেডিকেটেড নিউরোলজিক্যাল অল ফিল্ড অফ ওয়ার্ক, বি ইট মেডিসিন, বি ইট সার্জিক্যাল, A to Z এভরিথিং হ্যাপেন্স দেয়ার। তো এরকম একটা সেট আপ যেখানে একদম ডেডিকেটেড নিউরোসার্জিক্যাল করা হয়, আমি ব্যাঙে নিউরোসার্জন, তো সেই জন্য এখানে করা সেট আপ বাই ডক্টর R.P. সেনগুপ্ত। আমরা তো স্যারের ইজ অলসো আ নিউরোসার্জন, সো ওনার হসপিটালেই আমি আছি ফ্রম 2022 onwards. তো বেসিক্যালি আই ওয়ার্ক ইন স্পাইন উইথ ডক্টর জারবার অনলি। স্যার ইজ মাই টিচার অলসো, মাই গাইড অলসো। সো ওখানে আমরা ব্রেন অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ব্রেন সার্জারিও যেগুলো হয় সেগুলো করা হয়, যেগুলো কমপ্লেক্স ব্রেন সার্জারি, কমপ্লেক্স স্পাইন সার্জারি, যে সার্জারি বাইরে করে প্রবলেম হয়েছে সেটাকে রিডু সার্জারি, যেগুলো প্রবলেম হয়ে গেছে সেগুলো আবার রিডু করা, তো সমস্ত রকমই করা হয়। ত্রিপুরা আসার কারণ, ত্রিপুরা একটা সহজ যদি কানেকশন বলা যায়, বাংলা ভাষা, দুই বাংলা অঞ্চল, বাংলা ভাষায়, যেখানে মানুষরা একদম সেম টু সেম। পশ্চিমবঙ্গের মানুষ আর ত্রিপুরা মানুষের কোনো তো আমার মনে হয় না খুব ভেদ আছে। ভাষা, সংস্কৃতি, পোশাক আশাক সব এক, সব খাবার একদম। সুতরাং ওই বলতে পারেন একটা সেকেন্ড হোম টাইপের রয়েছে। তো এখানে আসা, এখানে মানুষজনও যতবার এসছি আজ অবধি প্রচুর ভালোবাসা পেয়েছি। পেশেন্টদেরও আমাদের মনে হয় আরেকটু হেল্প করা দরকার। এখানে যারা ট্রিটমেন্ট করছেন তারা খুবই কঠোর পরিশ্রম করে হেল্প করছেন। তো আমরা জাস্ট একটু হেল্পিং হ্যান্ড বাড়িয়ে দেওয়া যতটা সম্ভব ওনাদেরকে হয়, যাতে রোগীরা আরও বেশি ওনারা বেটার থাকেন, রোগীরা যাতে বেটার থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই জন্য এই পরিকল্পনা নিয়ে ত্রিপুরায় আসা। আর আমাদের ভাগ্য ভালো যে আমরা গুরু শিষ্যকে একসাথে পেয়ে গেছি আমাদের স্টুডিওতে। এবার যাব আমি স্পাইনের কিন্তু আজকাল ভীষণ সমস্যা দেখা যাচ্ছে, প্রায় কোমরে ব্যথা করছে, মেরুদণ্ডতে প্রবলেম হচ্ছে, এটা অনেক কিছু। আমরা আজকাল মোবাইলে ভীষণ আমরা আসক্ত হয়ে গেছি, মোবাইল নিয়ে বসি বা ল্যাপটপ নিয়ে বসে থাকি ঘন্টার পর ঘন্টা, হয়তো বা বাঁকা হয়ে বসি, সোজা হয়ে বসি না। এই ধরনের অনেকগুলো প্রবলেম আছে। এবার আমি ডক্টর ক্রিস্টোফারের কাছে বলবো, যে জিজ্ঞেস করব যে স্পাইনে কি প্রবলেম হতে পারে। আপনার স্পাইন এটা খুব ভাইটাল, এটা আপনার মাথায়, হাড়ে, মেরুদণ্ড, কোমরে, পায়ে পুরো কানেক্ট করেছে। এটা স্পাইন ভিতরে একটা স্পাইনাল কর্ড আছে, নার্ভের ভিতরে যাচ্ছে, হাত দিকে নামছে, পায়ের দিকে নামছে, কেন হাত পায়ে কাজ করে। কিন্তু দ্য স্পাইন এটা অনেকগুলো বাংলা
বলতে জানি না জয়েন্টস আছে মানে মুভমেন্ট আছে এরকম করে এটা স্পাইনের জন্য and the main problem সবাইকে at some stage in their lives will have back pain or neck pain. It's a very common এটা খুব common problem and most times এটা খুব serious problem নয় মানে এটা usually posture problem কাজের জন্য আপনি বলেছেন সবসময় বসে থাকে ল্যাপটপ ইউজ করছে ফোন ইউজ করছে এটা কোনো রকম হয় আর আমি সব আমার পেশেন্ট কথা বলছি আপনি বেশি সময় বসে থাকবে না বেশি ঝুঁকবে না বেশি ফোন ইউজ করবে না এরকম অ্যাভয়েড করতে পারবেন and যদি আপনার posture খুব ভালো মানে চান্স কম আছে আপনার ব্যাক প্রবলেম ঘাড়ে প্রবলেম হবে সো এটা কিছু কি বল লাইফস্টাইল ট্রেনিং করতে হবে লুকিং ইনটু পশ্চার তারপর মোস্ট পিপল ঠিক হয়ে যাবে সো মানে অপারেশন এটা খুব আমি অনেকগুলো পেশেন্ট দেখেছি and maybe 1% operation 2% operation লাগবে with back pain neck pain so যদি সবাই বলছে অপারেশন লাগবে sometimes operation করা দরকার but most of the time with medicine and exercise ঠিক হয়ে যাবে আচ্ছা এবার ইন্দ্রাণী চক্রবর্তীর কাছে যাচ্ছি আমার না এই কথাটা শুনে আমার মনে হলো যে যেহেতু জয়েন্ট আছে অনেকগুলো ইয়েতে মেরুদণ্ডতে স্পাইনটাতে তো আমার মনে হলো যে কোনো সাইকেল বা কোনো গাড়ির মোটরের যে ঘুরতে থাকে এটার মধ্যে লুব্রিকেন্টটা যদি কমে যায় এটাও কি কোনো একটা প্রবলেম নাকি আমার মনে হলো যে এগুলি কি কমে যায় এরকম কিছু একদম কারেক্ট ওটা একটা জয়েন্ট যেটা থাকে জয়েন্ট আমাদের তৈরি ওরকম ভাবে যে দুটো জয়েন্টের মাঝখানে একটা লুব্রিকেটিং ফ্লুইড থাকে সাইনোভিয়াল ফ্লুইড থাকে কারো বেশি কম সো সেটা বয়স হয়ে গেলে সেটা ডেফিনেটলি সেটা মানে যেরকম মেশিন পার্ট ক্ষয়ে যায় সেরকম ক্ষয়ে যায় সেই ফ্লুইডটাও কমে যায় এখানে তো এবং তারপরেই সেই প্রবলেমসগুলো শুরু হয় এখানে তো তার জন্য আমাদের এটা ওয়্যার অ্যান্ড টিয়ার প্রসিডিওর ওই জন্য যত বয়স হবে আগে মানুষের আয়ুকাল কম ছিল এখন বেড়ে গেছে ওই জন্য ওয়্যার অ্যান্ড টিয়ারটাও বেশি তো সেই জন্য এটা একটা প্রবলেম এটাও স্যার বললেন যে ডেফিনেটলি এক্সারসাইজ মাস্ট সিডেন্টারি লাইফস্টাইল মানে যেরকমভাবে আমরা বেসিক্যালি অলসভাবে যাতে না থাকি যত এক্সারসাইজের মধ্যে থাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকে তত বেটার আর নান বেটার দেন আর ডিয়ার অ্যান্ড অনারেবল প্রাইম মিনিস্টার যে সবাইকে বলছেন দ্যাট ইয়োগা ওয়াজ পার্ট অ্যান্ড পার্সেল অফ ইন্ডিয়ান সিস্টেম এটা সবার মধ্যে যদি কালচারটা ইনকালকেট করা হয় আমাদের অর্ধেকের বেশি স্পাইন প্রবলেম উইল ডেফিনেটলি গো অ্যাওয়ে আর যেটা বলার সেটা ওই স্পাইন সার্জারি যেটা ইজ ভেরি লিমিটেড মানে খুব রেয়ারলি স্পাইন সার্জারি দরকার হয় পশ্চার কারেকশন এক্সারসাইজ যোগা এগুলোর অনেক বেশি মাহাত্ম্য আছে এগুলোর সমস্ত স্পাইন আগে ঠিকঠাক করার জন্য আচ্ছা স্পাইন তো ঠিক রাখলাম এক্সারসাইজ করলাম আমি আসলে জানতে চাইছি যে কি কি সমস্যা হয়ে থাকে স্পাইনে যদি ওপর থেকে আসে ঘাড়ে যদি কারো স্পাইনের সমস্যা হয় একটা ঘাড়ে ব্যথা হাতের দিকে ব্যথাটা নাবছে হাত ঝিনঝিন করছে হাতের মাসেলগুলো সরু হয়ে যাচ্ছে সেন্সেশন কমে যাচ্ছে এটাই হলো কি সার্ভাইকাল স্পাইন ব্যালেন্সের সমস্যা হচ্ছে সার্ভাইকাল থোরাসিক স্পাইন সাধারণত যেটা আমাদের পাঁজরের পিছনের দিকে স্পাইনটা থাকে সেটাতে সাধারণত ওইখানে যদি কোনো সমস্যা হয় সেটাতে কমজোরিটা বেশি হয় ওখান থেকে সেন্সেশন চলে যাচ্ছে যেখানে হয়েছে তারপর থেকে সেন্সেশনগুলো কমে যাচ্ছে এটা একটা প্রবলেম লাম্বার স্পাইন যেটা একদম মাজার ওখানে যেটা বলি বা কোমরে সেখানে যদি হয় সেখানে একটা পেইন থাকে যে পেইনটা আপনার মাজাতেই থাকতে পারে বা পেইনটা আমাদের পা দিয়ে নেমে যাচ্ছে যে কোনো স্পাইনের সমস্যার ক্ষেত্রে বাথরুমের সমস্যা ধরে রাখার সমস্যা হতে পারে বা কন্ট্রোল চলে যাচ্ছে এইগুলো সাধারণত তো যেটা ইন শর্ট মনে রাখার এক হলো কি যদি সার্ভাইকাল স্পাইন হয় সেখানে আমাদের কমজোরিটা মেইন ব্যালেন্সের সমস্যা মেইন আর যদি দেখা যায় কোমরের স্পাইনের হচ্ছে সেখানে ব্যথা পায়ের দিকে নাবছে কষ্ট হচ্ছে সেগুলো হলো কি মেইন আমি মনে রাখতে হবে কারণ আমরা দেখেছি এখন কিন্তু মানে হাঁটুতে বেশ ব্যথা করে অনেকেই বলে সে বেশি বয়স্ক না কিন্তু অল্প বয়সের ছেলেমেয়েরাও বলে হাঁটুতে ব্যথা করছে একটু সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারছে না এগুলো কি মানে স্পাইনের ইয়েতে প্রবলেমে নাকি স্পাইনের পার্ট অফ দ্য প্রবলেম নি প্রবলেম একটু আলাদা পড়ে যেখানে ধরুন আর অনেক সময় আর্থারাইটিস বিভিন্ন টাইপের আর্থারাইটিস হয় যেগুলো জয়েন্টকে ইনফ্লুয়েন্স করে কিছু আছে যেগুলো খুব ইয়াং বয়সে এফেক্ট করে সেগুলো হলো কি জুভেনাইল আর্থারাইটিস সেগুলো হতে পারে সেগুলো রিউমাটোলজিক্যাল প্রবলেম সেগুলো রয়েছে তো যেহেতু আমাদেরকে দাঁড়াতে গেলে দুটোই দরকার স্পাইন না হলে আমরা দাঁড়াতে পারবো না হাঁটু না হলে আমরা হাঁটতে পারবো না তো দুটোই আমাদেরকে দেখা মানে দরকার এবং দুটোরই আমাদের ইম্পর্টেন্ট না হলে
প্রবলেম, তো দুটোই আমাদের অ্যাড্রেস করে আগে এগোতে হবে। তো মেইনলি স্পাইন যেটা ডিল করে সেটা নিউরোলজিক্যাল প্রবলেমস বা নিউরোসার্জিক্যাল প্রবলেমস, হাঁটুটা মোর অফ অ্যান অর্থোপেডিক প্রবলেম বা রিউমাটোলজিক্যাল প্রবলেম। তো সেইভাবে আমাদের হিসেব করে পেশেন্টকে দেখে তার অ্যাসেসমেন্ট করে সেগুলো বাদবাকি ট্রিটমেন্টগুলো আমাদেরকে আগে এগোতে হবে। ডক্টর ক্রিস্টোফার কিন্তু বলছিলেন যে অপারেশন যে 1% বা 2%, মানে ছোট্ট অপারেশন, বেশি একটা ইয়ে না, সহজ সরলভাবেই মানুষ চলতে পারবে। এবার আমি আমার জিজ্ঞাসা হলো যে স্পাইনের যে প্রবলেম, এই প্রবলেমেরও কি মানে স্টেজ আছে, যে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, তারপরে গিয়ে অপারেশন দরকার পড়ে? এখানে অপারেশনটা ডিপেন্ড করে হলো কি, যেরকম ধরুন ব্রেন কোনো সার্জারি যদি হয় সেটা অলওয়েজ অ্যান এমার্জেন্সি, আর ব্রেনের সার্জারি না করলে ব্রেন প্রবলেমস, কোথাও মাথায় হেমারেজ হলো, রক্তকরণ হলো। বাট স্পাইন মোর অফ এ কোয়ালিটি অফ লাইফ, যে কতটা আমি, কারণ স্পাইনের যদি আপনি বলেন ব্যথার কোনো মাপকাঠি হয় না। আমি কাউকে বললাম না আপনার 4% ব্যথা কম দিলাম, তো সেটা হলো গিয়ে পেশেন্টকে বুঝতে হবে যে কতটায় উনি দেখছেন, কতটায় উনি কষ্ট পাচ্ছেন সেই অনুযায়ী। এটা যেহেতু কোয়ালিটি অফ লাইফ, কাজেই আমাদেরকে পেশেন্টের সিমটম কতটা, মানে উনি কতটা কষ্ট পাচ্ছেন সেটাতে কতটা বেটার হচ্ছে, সেই অনুযায়ী অনুপাতে আমাদের সার্জারি বা আমাদের বাদবাকি আগের চিকিৎসাটা করা দরকার। আমরা কিন্তু আবার আসবো আলোচনায়, কিন্তু তার আগে নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকবেন। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। স্বাদে ভরা ঘিয়ের সুবাস, ভালো খেতে। ফিরে এলাম বিরতির পর, আবার সেই আলোচনা, চিকিৎসা নিয়ে ডাক্তারদের সঙ্গে কথা বলা। এবার স্পাইন নিয়ে আমরা কথা বলছিলাম, কিন্তু এবার স্পাইনের আমি ডক্টর ক্রিস্টোফারের কাছে যাব, যে স্পাইনের যে সার্জারি আছে, কি কি টাইপের সার্জারি আছে?
First of all, এটা surgery করলে there's certain situations you can operation করা দরকার যদি spine accident হচ্ছে spine ভেঙে গেছে paralysis হয়ে গেছে হাত পা কমজোর আছে যদি এটা spine tumor আছে এরকম তখন operation করা দরকার there's no alternative. Otherwise যদি আপনার কোমরে ব্যথা আছে আপনার sciatic আছে মানে ব্যথা পায়ে দিকে নামছে অপারেশন করা আমি অপারেশন করবো যখন ব্যথা কমছে না ওষুধ খেলে ব্যায়াম করলে জন্য কোনো ইমপ্রুভমেন্ট হয় না তখন অপারেশন করবো অপারেশন করলে আগে থেকে এমআরআই স্ক্যান করতে পারবো তারপর আমি বুঝবো এক্স্যাক্টলি কী সমস্যা আছে কী জায়গায় অপারেশন করা দরকার অ্যান্ড তারপর আমি ডিসাইড করবো কী অপারেশন করতে হবে অপারেশন করলে এটা ওপেন অপারেশন ও মাইক্রোসার্জারি লাগবে and these days it's a it's a very safe operation. Microscope use করলে neuromonitoring use করলে so খুব risk খুব কম আছে কিন্তু এটা বেটার জন্য আমার মনে হয় এটা লাস্ট রিসোর্ট যদি বেটা কমছে তখন অপারেশন করা দরকার আচ্ছা আচ্ছা ডক্টর চক্রবর্তী এই যে মাইক্রো সার্জারি এটা যদি একটু বুঝিয়ে বলেন মাইক্রো সার্জারি মানে হলো কি একদম ছোট বেসিক্যালি কসমেটিক জিনিস মানে হলো কি আমাদের যত সম্ভব কাট কম হবে তো সেক্ষেত্রে এখন যেটা নেই মানে যেটা চলাচলিত প্রচলিত ব্যবহার করা তারপর আমরা একটা রিট্র্যাক্টর ইউজ করি রিট্র্যাক্টর ইউজ করলে মেবি 2.5 থেকে 3 এরম সাইজের ছোট ইনসিশন সেটা দিয়ে আমরা কি হোল সার্জারি করি আরেকটা করা হয় হলো গিয়ে এন্ডোস্কোপিক্যালি সার্জারি করা হয় এন্ডোস্কোপিক মানে ছোট দুটো ছিদ্র বানিয়ে সেখান থেকে ডিস্কটা বার করে সেখানে যদি কারোর ইমপ্ল্যান্ট দরকার হয় মানে ডিস্ক আর বার করে দিয়ে সেখানে একটা কেজ বসানো হয় যাতে যেখানে আর কি বেসিক্যালি নার্ভটা চাপা পড়ে গেছে সেই ডিস্কটা ধুইলে নার্ভটা ফ্রি হয়ে গেল তো সেরকম একটা করা যেতে পারে বাট এন্ডোস্কোপিক্যালি আর মাইক্রো লাম্বার ডিস্কেক্টমি যেগুলো আর কি ছোট ছিদ্র দিয়ে অপারেশন করায় কসমেটিক্যালি বেটার আর পেশেন্টকে খুব তাড়াতাড়ি সুস্থ করা যায় যে অপারেশন আগে হয়তো 2-3 দিন লাগতো সেটা হয়তো ডে কেসে হয়ে গেছে এখন সকালে অপারেশনে বিকালে এসে গিয়ে পরদিনকে জয়েন করছে চাকরিতে তো সেগুলো অনেকটাই বেটার আচ্ছা আসলে সার্জারিটা কোন পর্যায়ে গিয়ে করতে হয় যেটা আগে বললাম কি পেশেন্টের বুঝতে হবে যে কখন আর পারছি না আমি যেরকম স্যার বললেন কে যে ধরুন এমার্জেন্সি অ্যাক্সিডেন্টস টিউমার এগুলোতে সার্জারি মাস্ট সেগুলো নিয়ে কোনো নাই এবার যেগুলো ডিজেনারেটিভ প্রসিডিউর যেগুলো বয়সজনিত কারণে যেগুলো ডিস্ক বেরিয়ে গেছে সেটা দেখতে হবে যে মানুষ কতখানি ভুগছেন পেশেন্টকে কতখানি কষ্ট হচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে অ্যাডিকুয়েট ব্যায়াম করছেন ওষুধ খাচ্ছেন তাতেও হচ্ছে না উত্তরোত্তর নার্ভগুলোর প্রবলেম হচ্ছে যেমন পায়ে কমজোরি আসছে পা থেকে চটিখুলি যাচ্ছে পা সরু হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে ইউরিনের কন্ট্রোল নেই তো এইগুলো থাকলে তখন আমাদেরকে ডেফিনেটলি সার্জারি একদম মানে টপ মোস্ট ইন্ডিকেশন সার্জারি করতে হবে নাইলে ব্যথার থেকে যদি দেখা যায় যে কখন আমরা অপারেশন করব তাহলে আমাদেরকে ওয়েট করতে হবে যে পেশেন্ট যখন বলবেন যে আর পারছি না হয়ে গেছে আর বা ওষুধ খেয়ে টায়ার্ড অফ মেডিসিন তো তখন ডেফিনেটলি সার্জারি করা যেতে পারে এটা কি হেরিডিটারি আছে নাকি এটা স্পাইনের প্রবলেমটা ইটস নট হেরিডিটারি বাট মানে মেইনলি আজকালকার দিনে যেরকম জীবনযাত্রা আমরা লিড করছি সিডেন্টারি লাইফস্টাইল লিড করছি সেই জিনিসটা অনেকটা বেটার আর যেহেতু যেরকম বললাম যেহেতু আমাদের এখন আয়ুকাল অনেকটাই বেড়ে গেছে তো ডিস্ক রিলেটেড প্রবলেমস হয়ে গেছে আগে মানুষ 60-70 এরকম বাঁচতো এখন এটা 85-90 চলে গেছে তো যেরকম ওয়্যার অ্যান্ড টিয়ার হচ্ছে সেরকম বডিতে তার জন্য সার্জারির প্রপেন্সিটিটা অনেকটাই বেড়ে গেছে জিনিসটা আচ্ছা ওয়েটটা কি ভীষণভাবে এটাকে করছে যে বডি ওয়েটটা যদি বেশি থাকে এটা কোনো রিলেট করে যে অ্যাবসলিউটলি বডি ওয়েটকে আমাদের এখন আইডিয়াল বডি ওয়েট আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের জন্য আইডিয়াল বডি ওয়েট যেটা দরকার বিভিন্ন জায়গায় সেগুলো পাওয়া যায় তার মাপকাঠি সেরকম অনুযায়ী বডি ওভারওয়েট থাকলে প্রবলেম হবে ওভারওয়েট মানে ইট ইজ বার্ডেন টু দ্য বডি হাঁটুরও সমস্যা কোমরেরও সমস্যা সব জায়গারই সমস্যা তো আইডিয়াল বডি ওয়েট ডেফিনেটলি করতে হবে তাতে যত বডির ক্ষয়ক্ষতি যতখানি হচ্ছে সেগুলো অনেকটাই কমে আসবে এখানে আচ্ছা অপারেশনের পরে খাওয়া দাওয়া কিভাবে মানে খাওয়া দাওয়াটা নর্মাল বা সেটা হলো কি স্টেজ রিটার্ন কিরম আস্তে আস্তে তিনি কিরম কাজে ফিরবেন সেরমভাবে ব্যায়াম করতে হবে বাট কিছু কিছু জিনিস যেগুলো করতে হয় যেমন সামনের দিকে ঝোঁকা তার বারণ থাকে কিছুদিন তারপরে ভারী জিনিস তোলা মাটিতে বসা বা ক্রস লেগেড বসা এগুলোর উপর রেস্ট্রিকশন অনেকটাই থাকে বাট সেগুলো উইথ টাইম আস্তে আস্তে সেগুলো চলে যায় এখানে বাট ডেফিনেটলি যেটা যাবে না সেটা এক্সারসাইজ অ্যান্ড এক্সারসাইজ এটা মোস্ট
দি মোস্ট ভাইটাল ইম্পর্টেন্ট থিং, এটাকে ফলো করা উচিত সবার। মানে সুস্বাস্থ্য বজায় রাখতে হলে শরীর চর্চা করতে হবে একদম। ভাই, এটা কিন্তু একদম মাথায় রাখতে হবে। প্রথম চারটেই থাকতে হবে, শরীর চর্চাটা করতে লাগবে আমাদের, তাহলেই আমরা সুস্থ থাকবো। ওই যে একটু আগে ডক্টর চক্রবর্তী বলছিলেন যে ইয়োগাটা মাস্ট, এটা করতেই লাগবে। আচ্ছা, আপনারা দুজনেই ত্রিপুরাতে আসছেন, ত্রিপুরাতে আসলে সবচেয়ে বেশি কোন সমস্যাটা বেশি দেখা গেছে? মানে আপনাদের কথা নিশ্চয়ই আপনারা আলাপ আলোচনা করেছেন বা ডক্টরদের সাথে কথা বলেছেন বা পেশেন্টদের সাথে কথা বলেছেন নিশ্চয়ই, তো কোন সমস্যাটা বেশি দেখা যাচ্ছে, স্পাইনের নাকি পার্কিনসনের? দুটোই অনেকটাই রয়েছে, বাট স্পাইনটা অনেকটা বেশি প্রবলেমেটিক। কেন স্পাইনটা হলো গিয়ে পার্কিনসনটা কারোর হোক না হোক ডেফিনেটলি স্পাইন প্রবলেম হবেই। যে কোনো একজন ধরুন বসে আছে, কাজ করছে, যত কাজ করছে, লং ওয়ার্কিং আওয়ার্স, আমাদের ব্রেক নেই, সারাদিন ধরে কাজ করছে, আইটি প্রফেশনালস যারা রয়েছে আমাদেরকে ম্যাক্সিমাম বসেই আছে, সকালে বসলাম হয়তো দুপুরে লাঞ্চ টাইমে উঠলাম, তো এই ব্যাক প্রবলেম ইজ ভেরি ভেরি কমন রাদার দ্যান পার্কিনসনিজম। সো সেটা মোস্টলি আমাদের ডিল করতে হয়। পার্কিনসনিজম বয়স্ক পেশেন্ট বা ইয়াং পেশেন্ট যাই ভেরিয়েশন আসুক না কেন সেটা আছে, বাট ব্যাক প্রবলেম ইজ ফার মোর বেটার, মানে প্রবলেমেটিক। আচ্ছা, ডক্টর ক্রিস্টোফার, কোনো মেসেজ যদি থাকে আমাদের দর্শকদের জন্য, কিভাবে জীবনযাপন করবে বা কোন দিকটা বেশি লক্ষ্য রাখবে যাতে করে সুস্বাস্থ্য বজায় থাকে? Sorry, বুঝলাম না, just what to do. What to do, precautions. Precaution, এটা sorry, এটা healthy style লাগবে, cigarette বারণ করবে, with alcohol with moderation খাবেন, তারপর কাজ করলে আগে বলেছি বেশি সময় বসে থাকবে না, বেশি ঝুঁকবে না। যদি আপনার কম্পিউটার সামনে কাজ করে, এটা স্ক্রিন আপনার আই লেভেল করতে হবে। 1 ঘন্টা বসা থাকে, তারপর 5 মিনিট হাঁটতে পারবে, আবার বসবেন। রেগুলার এক্সারসাইজ করবেন, মর্নিং ওয়াক করবেন, সুইমিং সাঁতার করে, এটা ভালো এক্সারসাইজ। নাচ করা, এটা ভালো। তো সব এক্সারসাইজ ভালো। And most people will have back pain at some stage in life, but most people operation করার দরকার নেই, so there's nothing to worry about. যে ওষুধ খেলে কিছু ব্যায়াম করলে ঠিক হয়ে যাবে, আর কোনো টেনশন করবে না। বাহ, খুব মিষ্টি করে কিন্তু কি সুন্দর করে বাংলা বলেছে, একদম সুইট কিউট করে একদম বাংলাগুলো বলেছে, ভীষণ ভালো লাগছে শুনতে। চক্রবর্তী, ডক্টর চক্রবর্তী, আপনি যদি কিছু বলেন, মানে মেসেজ আমাদের দর্শকদের জন্য। পার্কিনসনিজম নিয়ে তো কিছু বলার নেই, কারণ ওটা আসবেই। সো যখন আসবে তখন দেখা যাবে। এখানে যেটা আসতে আমরা দিতে আটকাতে পারি সেটা হলো কি ব্যাক প্রবলেমস, হেলদি লাইফস্টাইল লিড করা, রেগুলার এক্সারসাইজ করা, যেটা আমাদের হাতের কাছে আছে, সেটা করলে আমার মনে হয় অনেকটাই ইয়াং জেনারেশন, ওল্ড জেনারেশন সবার জন্য তাই। অসংখ্য ধন্যবাদ, আপনারা এতটা সময় দিয়েছেন, আমরা আপনাদের নমস্কার। পেয়েছি, আসলে আমরা কৃতজ্ঞ। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। ধন্যবাদ। আমরা আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনারা কিন্তু এই ধরনের বিভিন্ন ইস্যু নিয়ে আমাদের মেইল করতে পারেন, আমরা কিন্তু বিভিন্ন চিকিৎসকদের সঙ্গে কথা বলে আপনাদের কিন্তু এই বিষয়গুলোতে সমৃদ্ধ করব, যাতে করে আপনারা সুস্থ থাকেন, সবল থাকেন। এখানেই শেষ করছি আজকের আলোচনা। নমস্কার। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের